হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি, আমার যে চ্যানেলগুলো রয়েছে এখানে সাধারণত আমরা জাপানিজ, কোরিয়ান এবং হলিউডের সিনেমা এক্সপ্লেন করি, এবং আমাদের এইসব চ্যানেলের অনেক ফ্যান রয়েছে যারা আমি যে সিনেমাগুলো এক্সপ্লেন করি শুধুমাত্র ওই সিনেমাগুলো ওদের দেখা হয়। তো এই কারণে আমি চিন্তা করলাম যে সব ধরনের সিনেমাই আমার এক্সপ্লেন করা উচিত। আর তাছাড়াও আমি একজন মানুষ, আমারও সব ধরনের সিনেমার উপর আগ্রহ জাগে যে সিনেমাটা নাম করে। আর আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি, আমার কোনো সিনেমা দেখারই সুযোগ হয়ে ওঠে না। শুধুমাত্র যে সিনেমাটি আমি এক্সপ্লেন করি সেই সিনেমাটি সম্পর্কে আমার জানা হয়। তো খুব সম্প্রতি পুষ্পা 2 রিলিজ পেয়েছে এবং ইন্টারনেটে ঢুকলে খালি পুষ্পা 2। তো এই জন্য ভাবলাম পুষ্পা 2 সিনেমাটা আমার একটু দেখা উচিত, বা ওই সিনেমাটা সম্পর্কে জানা উচিত। কিন্তু পুষ্পা 2 বুঝতে হলে আগে পুষ্পা 1 তো দেখতে হবে, পুষ্পা দ্য রাইজ তো দেখতে হবে, কিন্তু আমি তো ওই সিনেমাটাই দেখিনি। তো এই কারণে প্রথমে পুষ্পা সিনেমাটা আমি এক্সপ্লেন করবো, তারপরে পুষ্পা 2 সিনেমাটা দেখবো। আর তারপরে আমরা দেখবো হচ্ছে লাকি ভাস্কর নাকি কি নামে একটা সিনেমা খুব বেশি নাম করেছে, সালমান নাকি কি, দুলকার সালমানের। তো ওর সিনেমাটাও আমরা দেখবো। মানে আমাদের এখানে যে হরর সিনেমা আসার কথা ছিল সেটা আমরা একটু ডিলে করবো, মাঝখানে এই সিনেমাগুলো ঢুকিয়ে দিলাম। তো আজকে পুষ্পা 1 দেখবো, এরপরে দেখবো হচ্ছে পুষ্পা 2, তারপরে দেখবো হচ্ছে আমরা লাকি ভাস্কর, আর তারপর আমরা দেখবো হচ্ছে স্প্যানিশ ওই সিনেমা বা স্প্যানিশ হরর সিনেমা সিস্টার ডেথ সম্পর্কে। তো যাই হোক, অনেক বাড়তি কথা বললাম, এখন ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিই। বিজ্ঞাপনটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে চলে যাও, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, iWatch এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই পুষ্পা সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে 2001 সালে, এবং আসার পরই ব্যাপক নাম করে ফেলে, এবং IMDb-তে এটা রেটিং হচ্ছে 10-এ 7.6। এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় কত কোটি টাকা আমার আইডিয়া নেই, মনে হয় 250-300 কোটি টাকা। বক্স অফিসে কিন্তু আয় করেছিল 800 কোটি টাকার উপরে। আর ওই সময় পুষ্পার ডায়লগ এবং অ্যাটিটিউড ভরা যে স্টাইলগুলো ছিল সেগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং ছিল। এবং আজকে আমি এই সিনেমাটা এক্সপ্লেন করার জন্য যখন আমি একটা হিন্দি এক্সপ্লেন দেখি, নর্মালি আমরা তো হিন্দি এক্সপ্লেন থেকে এটা তোমাদের জন্য ট্রান্সলেট করে দিই, তো আমি যখন হিন্দি এক্সপ্লেন দেখি তখন আমি পুষ্পার ফ্যান হয়ে গিয়েছি ভাই। সিরিয়াসলি পুষ্পার একটা ক্যারেক্টারই ভাই, এবং এই সিনেমা থেকে তোমার অনেক কিছু শেখাও রয়েছে, জাস্ট খালি মজার সিনেমা তা নয়। তো যাই হোক, চলো আমরা সিনেমাটা স্টার্ট করি। তো সিনেমার যখন শুরু হয় তখন আমাদের বলা হয় ভারত থেকে অনেক দূরে হচ্ছে জাপান, আর জাপানে একটা প্রথা রয়েছে, সেটা হচ্ছে বর তাদের কনেকে অনেক দামি জিনিসপত্র গিফট করে। আর সবচেয়ে প্রচলিত যে দামি গিফটটা রয়েছে সেটা হচ্ছে ওদের প্রাচীন একটা খুব যন্ত্র রয়েছে যেটা খুবই বিখ্যাত, এবং ওটা লাল চন্দন দিয়ে তৈরি হয়। কিন্তু এই কাঠটা জাপানে পাওয়া যায় না, এটা মূলত চায়না থেকে ইম্পোর্ট করা হয়, বাট চীনেও এই কাঠটা উৎপন্ন হয় না। তো এই কাঠটা মূলত উৎপন্ন হয় হচ্ছে দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতে এটা উৎপন্ন হয়, সেখান থেকে তোমার ওই চোরাচালানি করে সেটা নিয়ে যাওয়া হয় হচ্ছে চায়নায়, আর চায়না থেকে তারপর জিনিসটা যায় হচ্ছে জাপানে। এবং প্রায় সোনার দামে এই কাঠগুলো বিক্রি হয়, মানে এটাকে তুমি কাঠের সোনা বলতে পারো। তবে এই পুরো প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট নামের একটা দল, মানে এই চন্দন কাঠের একটা সিন্ডিকেট রয়েছে। তো যাই হোক, এরই সাথে আমাদের এই সিনেমার মূল চরিত্র পুষ্পাকে দেখানো হয়। সে তার ট্রাকে করে লাল চন্দন নিয়ে জঙ্গল থেকে পালাতে শুরু করেছে, এবং পুলিশ তাকে দৌড়ানি দিচ্ছে। কিন্তু এমন একটা সময় আসে যখন পুলিশ তাকে আটকেই ফেলে। তো পুষ্পা তখন বলে, তাহলে তোমরা 10,000 টাকা নেওয়ার কেসটা এখানে মিটমাট করে দাও। কিন্তু পুলিশ কোনো কথাই শুনে না, এখানে মারামারি শুরু হয়। তো তখন পুষ্পা মারামারি করতে ওদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, 10,000 নয়, 20,000, না হয় 30,000, না হয় 40,000, অন্তত 50,000 রাজি হয়ে যাও। কিন্তু পুলিশ তাও ওর একটা কথাও শুনে না, এবং ওকে মারতে মারতে গাইতে তোলে। তো তখন পুষ্পা বলে 1 লাখে চলবে, কিন্তু কোনো পুলিশের কোনো কথা শুনে না। আর তখন পুষ্পা বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদের সবাইকে 1 লাখ টাকা দিতে চেয়েছি? না না না, আমি তোমাদের এক একজনকে 1 লাখ করে টাকা দেওয়ার কথা বলেছি। তো বুঝতেই পারছো, টাকা দেখলে পুলিশ থামবে না, আর কি থামবে। তো পুলিশ গায়ে থেকে নেমে যায়, আর পুলিশ বলে, ভাই তুই আসলে কে? তখন আমাদের পুষ্পা বলে, আমার নাম পুষ্পা, তবে আমাকে পার্সোনালি তোমার চেনার প্রয়োজন নেই, তোমরা নিজের কাজে মাথা খাটাও, শুধুমাত্র আমার নামটা মনে রেখো, আমার নাম হচ্ছে পুষ্পা। তো এখানে আমরা বুঝতে পারি পুষ্পা ভীষণ পাওয়ারফুল একজন লোক, মানে হ্যাডাইমা লোক। কিন্তু এত হ্যাডাম এত পাটর কই থেকে হলো? তো এরপর কাহিনী নিয়ে যাওয়া হচ্ছে 1 বছর আগে, যখন পুষ্পা একটা মিলের সাধারণ কর্মচারী ছিল, মানে কামলা ছিল আর কি। তবে তার অ্যাটিটিউড ছিল মনে করো যে আকাশচুম্বী, বিলিয়নার। তো যাই হোক, ও বিরতিতে পায়ের উপর পা রেখে চা খাচ্ছিল, বাট তখনই মিলের মালিক সেখানে পৌঁছে যায়। আর পুষ্পাকে দেখে মিলের মালিক ম্যানেজারকে জিজ্ঞাসা করে, এই হারামজাদাটাকে যে আমার সামনে পায়ের উপর পা তুলে বসে রয়েছে, ওকে আদব কায়দা কিছু শেখাও। তো এরপর ম্যানেজার পুষ্পার কাছে আসে এবং বলে, মালিকের সামনে এভাবে বসে থাকতে হয়? সে তো অনেক রেগে গিয়েছে। কিন্তু আমাদের পুষ্পা অ্যাটিটিউডের সাথে ম্যানেজারকে বলে, ডান পাও আমার, বা পাও আমার, তাহলে মালিকের এত প্রবলেম কেন? আমি যা
করি আমার পরিশ্রম দিয়ে করি, আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি চা আর রুটি খাচ্ছি, আর আমার কাজের ধরন যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমার কাজের ধরন আমার পছন্দ না, তোমার কাজ তুমি নিজেই সামলাও। আর ওর কথাগুলো দূর থেকে ওই মালিকের যে খাস চাকর যার নাম হচ্ছে কেশব সে শুনতে পায়, আর তখন এই কথাটার মনে ধরে যায় যে শালার কি অ্যাটিটিউড, আমারও মনে হয় মালিক পরিবর্তন করা উচিত। তো এরপর থেকেও পুষ্পার সাথেই থাকতে শুরু করে। আর এদিকে আমরা দেখি পুষ্পার মায়ের গ্রামে ঋণ ছিল, তো যে ঋণ দিয়েছে মনে করো মহাজন, সে সবসময় মনে করে সে টাকা চাইতে থাকে, কবে আমার টাকা দেবে, কবে আমার টাকা দেবে, 1 মাস হয়ে গেল এখনো ঋণ পরিশোধ করলে না। তো এটা দেখে পুষ্পার অনেক মাইন্ডে লাগে এবং পুষ্পা করে মহিষটি মাত্র 5,000 টাকায় বিক্রি করে ওর মায়ের লোন পরিশোধ করে। আর এখানে একটা মজার কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু গরু মহিষের দাম আসলেই অনেক কম। তুমি এখানে যে গরুটা তুমি 1.5-2 লাখ টাকা দিয়ে কিনবে, ইন্ডিয়াতে তুমি ইজিলি ওই গরু 30-35 হাজার টাকায় পেয়ে যাবে। তো যাই হোক, ওই টাকাটা পরিশোধ করার পরে পুষ্পা ওই মহাজনকে বলে, আমার মা যখন তোমার কাছে ঋণে ছিল গ্রামের সবার সামনে আমার মায়ের কাছে টাকা তো চাইতে, আমার মাকে অনেক অপমান করতে, তাহলে যেহেতু এখন ঋণ পরিশোধ করে দিয়েছে তাহলে গ্রামের সবার সামনে তোমাকে বলতে হবে যে পুষ্পা ওর মায়ের ঋণ পরিশোধ করে দিয়েছে, তোমার কাছে আর আমরা ঋণ নেই। মানে কি পাঠ। বাট মহাজন ওই কথা শুনে রেগে যায় এবং যেতে যেতে পুষ্পাকে বলে, তোর এই হ্যাডাম হয়তো আর পতনের কারণ হবে, নয়তো তোকে রাজা বানিয়ে ছাড়বে। ভাই সিরিয়াসলি এই ওয়ার্ডটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো যাই হোক, পরের দিন পুষ্পা যখন কাজের জন্য অপেক্ষা করছিল তখন ওর সামনে 2টা গাড়ি এসে দাঁড়ায়। তো একটা গাড়ি ছিল 100, অন্যটা গাড়ি ছিল 1000-এর। তো পুষ্পা তখন কেশবকে জিজ্ঞাসা করে এই 2টা গাড়ির মধ্যে পার্থক্য কি। তখন কেশব বলে 100-র মধ্যে গেলে শৃঙ্খলার মধ্যে থাকবে আর 1000-এর মধ্যে গেলে সুবিধার মধ্যে থাকবে, কিন্তু এটাতে জীবনের ঝুঁকি রয়েছে, মানে ওটার ইনকাম বেশি। তো পুষ্পা তখন কোন রকম কিছু না ভেবে মনে করো 1000-এর গাড়িতে উঠে বসে। মানে এখানে মূলত শ্রমিক নেওয়া হচ্ছে, মনে করো ওরা কামলা ওখানে থাকবে, যার যেরকম শ্রমিক দরকার ওখান থেকে নিয়ে যাবে। আর 1000-এর শ্রমিক মানে হচ্ছে হয়তো বুঝিয়েছে যে 1000 টাকা দেবে আর কি, এরকম একটা কিছু, কিন্তু রিস্ক আছে কাছে। তো যাই হোক, ওই গাড়ি পুষ্পাকে মাদ্রাজের একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। আর এই শ্রমিকদের নিয়ে ওরা করে কি লাল চন্দন কাঠ অবৈধভাবে কাটাচ্ছে। আর জঙ্গলের বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে যার কাজ হচ্ছে সবসময় নজর রাখা, মানে পুলিশের গাড়ি দেখলেই সে শীষ বাজিয়ে সবাইকে সতর্ক করে দেবে। তো এরকম একটা টাইমে পুলিশের গাড়ি আসে, সে শীষ বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। আর তখন সকল শ্রমিক ভয়ে কাজ ফেলে পালাতে শুরু করে। বাট পুষ্পা সবাইকে পালাতে দেখে বলে, তোরা তো সবাই শ্রমিক নামের কলঙ্ক, এত কষ্ট করে কাজ করে এই সামান্য কয়টা পুলিশ দেখে আমরা কাজ ছেড়ে পালাবো? আর তখনও বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, এতে তোমরা সবাই লাভবান হবে। তো এর কিছুক্ষণ পরে পুলিশের গাড়ি চলে আসে আর এখানে আমাদের ডিএসপি গোবিন্দর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তো গোবিন্দ শ্রমিকদের জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? শ্রমিকরা তখন বলে, আমরা এখানে ছাগল চড়াতে এসেছি। কিন্তু পুষ্পা পুলিশকে সত্য কথা বলে দেয়। পুষ্পা বলে, এখানে আমরা লাল চন্দন কাঠ কেটে এসেছি, কিন্তু পুলিশ আসার আগেই তা সরিয়ে ফেলেছি, কারণ আমরা পুলিশকে সম্মান করি, আর যদি সম্মান না করতাম তাহলে পুলিশের সামনেই তো লাল চন্দন কাঠ কাটতে থাকতাম। তো এটা শুনে পুলিশ গোবিন্দর অনেক মাইন্ডে লাগে এবং সে পুষ্পার কলার ধরে চেপে জিজ্ঞাসা করে, হালার পুত বল, কাঠগুলো কোথায় লুকিয়েছিস? বাট পুষ্পা তখন ওর সাথে মজা করতে শুরু করে। তো এটা দেখে গোবিন্দ করে কি পুষ্পার দিকে পিস্তল তাক করে। বাট তখন সকল শ্রমিকরা দা নিয়ে তেড়ে আসে। আর তখন পুষ্পা ডিএসপি গোবিন্দকে বলে, তুমি একবার গুলি চালাবা আর আমরা সবাই একসাথে কুড়াল চালাবো, তার বেশি ক্ষতি হবে একবার ভেবে দেখো। আর তখন ওই পুলিশ গোবিন্দর যে তোমার অ্যাসিস্ট্যান্ট ছিল সে গোবিন্দকে বলে, স্যার গোবিন্দ, আমাদের কপাল তো মন্দ, এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ ওদের সংখ্যা অনেক বেশি। তো যাই হোক, শ্রমিকদের কাছ থেকে হেরে গিয়ে পুলিশরা সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই কাঠগুলো মূলত পুষ্পা দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে উপরে দিয়েছিল। আর এই কারণে পুলিশরা সেখানে থাকলেও উপরের দিকে তার তাকায়নি, কাঠগুলো দেখতে পায়নি। তো পুলিশ চলে যাওয়ার পরে পুষ্পা করে কি দড়ি কেটে সবগুলো কাঠ নিচে নামায়। আর এইভাবে তারা প্রতিদিন অবৈধভাবে লাল চন্দন কাঠ কাটতে থাকে। তো এইভাবে একসাথে কাজ করতে করতে কেশব পুষ্পার উপর অনেক ইমপ্রেসড হয়ে যায় এবং নিজেকে পুষ্পার খাস চামচা ভাবতে শুরু করে এবং তখন থেকে সে সবসময় সিদ্ধান্ত নেয় পুষ্পার সাথে থাকবে। তো যাই হোক, একদিন কাঠ কাটা শেষে শ্রমিকরা তাকে টাকা তুলছিল আর ওই সময় গোবিন্দ তার পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে চলে আসে এবং সবাইকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু এবার সে অনেক বেশি পুলিশ ফোর্স নিয়ে এসেছিল। তো তখন পুষ্পা একটা পাথর করে কি পুলিশের দিকে ছুড়ে মারার সাথে সাথে বাকি সব শ্রমিকরাও পুলিশদের দিকে পাথর ছুটতে শুরু করে। আর কিছুক্ষণ পর পুলিশ যখন গুলি চালায় তখন শ্রমিকরা ভয় পালাতে শুরু করে, কিন্তু পুষ্পা করে কি না পালিয়ে যে ট্রাকে ওই কাঠগুলো ছিল সেই ট্রাক নিয়ে পালিয়ে যায়। তো পুলিশ ওর পিছু করে, কিন্তু কিছু দূর ট্রাক নিয়ে যাওয়ার পরে ট্রাক গায়েব হয়ে যায় এবং ওরা খালি পুষ্পাকে দেখতে পায়। মানে পুষ্পা নিজে ইচ্ছা করে পুলিশের গাড়ির সামনে চলে এসেছে। তো পুলিশ গাড়িতে তুলে পুষ্পাকে জিজ্ঞাসা করে, ট্রাক কোথায় রেখেছিস? পুষ্পা বলে, এখানে কথা বলবো নাকি, বাকি কথা থানায় গিয়ে বলা যাক। তো এই কথা বলেও নিজে অ্যাটিটিউডের সাথে পুলিশের গাড়িতে উঠে বসে। ভাই সিরিয়াসলি। তো এরপর আমরা দেখতে পাই থানায় বেঁধে পুলিশ তো পুষ্পাকে ইচ্ছা মতো কেলাচ্ছে এবং পুলিশ ওকে জিজ্ঞাসা করে, তুই কাঠ কোথায় লুকিয়েছিস? পুষ্পা তখন বলে, আমি যদি বলে দেই তাহলে আমার মালিক আমাকে ছাড়বে না। পুলিশ তখন জিজ্ঞাসা করে, তোর মালিককে, মালিকের নাম বল। পুষ্পা তখন বলে, আমার মালিক আবার কে? আমি নিজে আমার মালিক, অন্য কারো কি সামর্থ্য আছে যে আমার মালিক হবে? তো পুলিশ তখন রেগে গিয়ে আরো মারতে থাকে আর মারতে মারতে সকল পুলিশই হাঁপিয়ে যায়, তবে তারপরেও পুষ্পা মুখ খোলে না। তো এরপর আরেকজন সিনিয়র পুলিশ এসে পুষ্পাকে তার নাম জিজ্ঞাসা করে। তো পুষ্পা তখন তার নাম বলে আর এরপর পুলিশ তার নামের যে বংশ পরিচয় সেটা জিজ্ঞাসা করে, কিন্তু পুষ্পা কোনো উত্তর দেয় না। আর তখন পুলিশ ওকে কষ্ট দেওয়ার জন্য বারবার ওই বাবার নাম জিজ্ঞাসা করে, মানে বুঝতে পারে কোনো ঘাবলা রয়েছে, হয়তো জারজ সন্তান বা কোনো ফ্যামিলিগত প্রবলেম রয়েছে। আর এই কারণে সে পুষ্পাকে বলে, আমরা সবাই আমাদের বাবার নাম জানি, কিন্তু তুই জানিস না। তো পুষ্পা এই কথা শুনে একদম চুপ হয়ে যায়। আর তখনই আমাদের
আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন পুষ্পা ছোট ছিল। পুষ্পাকে তার মা নিয়ে গিয়েছিল স্কুলে ভর্তি করার জন্য। তো যখন টিচার ওর বাবার নাম জানতে চায় তখন পুষ্পা তার বাবার নাম বলে, বাট তখনই পুষ্পার যে বড় সৎ ভাইরা রয়েছে তারা চলে আসে এবং বলে আমার বাবার নাম শুধুমাত্র আমার বাবার বৈধ সন্তানরা পাবে, কোনো জারজ সন্তান পাবে না। এবং পুষ্পাকে সে ডেকে বলে তোর কোনো বংশ পরিচয় নেই, আজ থেকে তোর নিজের নাম খালি পুষ্পা, এর বাইরে আর কোনো বংশ পরিচয় দিবি না। তো ওই সময় শিশু পুষ্পার চেহারায় প্রচন্ড কষ্ট আমরা দেখতে পাই, মানে ওখান থেকে ওর একটা জেদ তৈরি হয়ে যায়। আর এরপর দেখা যায় মুভির কাহিনী বর্তমান সময়ে চলে আসে, আর সেখানে দেখানো হয় পুষ্পাকে খাবার খাওয়ানোর জন্য দুজন পুলিশ থানার বাইরে হোটেলে নিয়ে এসেছে। আর তখনই সেখানে গাড়িতে কয়েকজন লোক আসে, আর এরাই মূলত পুষ্পাদের ওই জঙ্গলে কাজে লাগিয়েছিল অবৈধ লাল চন্দন গাছ কাটানোর জন্য। তো এখানে আমাদের তিনজন নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করে দেওয়া হয় যারা এই সিনেমার অনেক গুরুত্বপূর্ণ চরিত্র। এদের মধ্যে একজনের নাম হচ্ছে জলি রেড্ডি। তো জলি রেড্ডি মদ আর মেয়ের নেশে আসক্ত, মেয়ে ছাড়া ওর এক রাতও কাটে না। তোমার যেমন মনে করো মাস্টারবেশন ছাড়া কাটে না, ওর মেয়ে ছাড়াও এক রাত কাটে না। আর আরেকজনের নাম হচ্ছে ঝাক্কা রেড্ডি, আর সে তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং স্মাগলিং এর হিসাব নিকাশ ওই রাখে, কোনো মালটাল খায় না। আর আরেকজন হচ্ছে কন্ডা রেড্ডি, মানে ওরা তিন ভাই আর কি। তো কন্ডা রেড্ডি আবার খুব ডেঞ্জারাস, সে মনে করো একটা গ্যাং টাইপের, মাফিয়া টাইপের। তো লোকাল একটা গ্যাঞ্জামে সে গ্যাং এর উপর বোমা হামলা করতে গিয়ে তার ডান হাত হারিয়েছে, আর এরপর থেকে সে এক হাতেই ব্যবসা চালায়। তো যাই হোক, জলি রেড্ডি আর ঝাক্কা রেড্ডি এসেছে পুষ্পার সাথে কথা বলতে, এবং ঝাক্কা পুষ্পার অনেক প্রশংসা করে যে এত মার খাওয়ার পরও পুলিশের কাছে মুখ খুলিসনি। তো এই কথার পরে পুষ্পা বলে পুলিশের সামনে মুখ খুলে কি লাভ, পুলিশরা তো বছরে 60,000 টাকাও কামাই করে না, লাভ তো আপনাদের সামনে মুখ খুললে। তো জলি রেড্ডি তখন বুঝতে পারে পুষ্পার উদ্দেশ্যটা কি, মানে পুষ্পা ওদের কাটি কাটতে গিয়েছে, সেই কাটটা পুলিশের কাছ থেকে সামলিয়েছে এবং সেই কাটের তথ্য বলতে গিয়ে ও ওদের কাছ থেকেই টাকা নেবে। তো জলি রেড্ডি তখন বলে তাহলে আমাদের মালের জন্য তুই আমাদের কাছ থেকে টাকা নিবি। বাট জলি তখন ঝাক্কা রেড্ডিকে থামিয়ে জিজ্ঞাসা করে তুই ট্রাকের জন্য কত টাকা নিবি, ট্রাকটা কোথায় রয়েছে এটা বলতে কত টাকা নিবি। পুষ্পা বলে তখন 5 লাখ। তো ওখানে ঝামেলা হয়, জলি তো রাজি হয় না, কিন্তু তারপরও বড় ভাই ঝামেলা চায় না, বলে তাহলে কয়েছে বল। বাট পুষ্পা বলে আমি নিজে গিয়ে তোমাদের দেখাবো, তার মানে আমাকে জামিনও করিয়ে দে। তো যাই হোক, এরপর আমরা দেখি পুষ্পা জলি আর ঝাক্কা রেড্ডিকে সাথে নিয়ে একটা কুয়োর কাছে যায়, আর পুষ্পা মূলত সেখানেই তার লাল চন্দনের ট্রাকটা লুকিয়ে দিয়েছে, মানে ফেলে দিয়েছে। তো এরপর ক্রেন দিয়ে ট্রাকটি কুয়া থেকে তোলা হয় এবং পুষ্পাকে 5 লাখ টাকা দিয়ে দেওয়া হয়, আর এরপর ট্রাকটা নিয়ে যায়। তো ট্রাক নিয়ে যাওয়ার পরে পুষ্পা যখন ওদের গাড়িতে বসতে চায় এখান থেকে ফিরে যাবে, তখন জলি রেড্ডি ওকে অপমান করে, বলে তুই আমাদের সাথে গাড়িতে এসেছিস তার মানে কি গাড়িতেই যাবি, এই নে 20 টাকা, নিজের রাস্তা মাপ, এই গাড়িতে ওঠার যোগ্যতা তোর নেই। বাট এই কথায় পুষ্পার অনেক ইগোতে লাগে এবং পুষ্পা তখন কেশবকে জিজ্ঞাসা করে এইসব গাড়ির দাম কত রে। কেশব তখন বলে 5 লাখে হয়ে যাবে। পুষ্পা তখন বলে সেম এরকম একটা গাড়ি নিয়ে আসবে কিন্তু লাল কালার, আমার মায়ের পছন্দের লাল কালার। তো কেশব তখন বলে তাহলে তো আমরা আবারও পথে বসে যাবো, পেয়েছি তো 5 লাখ টাকা। পুষ্পা তখন বলে তুই বুঝতে পারছিস না, ব্যাপারটা আমার ইগোতে লেগেছে, যেহেতু একবার আমি গাড়িতে এই জায়গাতে এসেছি, আমি এই জায়গাতে গাড়িতেই যাবো, তুই আমার জন্য আগে গাড়ি নিয়ে আয়। ভাই সিরিয়াসলি ভাই কি অ্যাটিটিউড, মানে ওই মহাজন বলেছিল না তোর এই হ্যাডাম হয় তোকে ফকির করবে, নয়তো তোকে বিশাল বড় রাজা বানাবে, তো বুঝতেই পারছো। তো এরপর কেশব পুষ্পার জন্য সেম একটা লাল কালারের মারুতি নিয়ে আসে, আর তারপর পুষ্পা নিয়ে আসে তার এরিয়াতে। পুষ্পার মা তো চিনতেই পারে না এটাকে, উল্টো গাড়িওয়ালাকে গালিগালাজ পারে। কিন্তু এরপর যখন গাড়ি থেকে আমাদের পুষ্পা বের হয়, ওর মা তো অবাক, সবাই অনেক খুশি। আর এরপর আমরা দেখি পুষ্পা যে লাল চন্দনের গাড়িটা পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল, এই শুনে খুশি হয়ে ওদের যে হেড কন্ডা রেড্ডি ওকে ওখানে ডাকে, মানে পরবর্তী আলোচনা করবে কেমনে স্মাগলিং টাগলিং করা যায় পুলিশদের লুকিয়ে। তো এখানে সবাই বসে পড়লো, পুষ্পা কিন্তু বসে না। তো তখন কেশব জিজ্ঞাসা করে তুই বসিস না কেন। পুষ্পা বলে কন্ডা রেড্ডি আসলে তো আবার উঠতেই হবে, তো আমার কি ঠেকা বলেছে নাকি কন্ডা রেড্ডিকে আমি বিনামূল্যে এত সম্মান দেবো, এজন্য আমি দাঁড়িয়ে থাকবো। ভাই সিরিয়াসলি। তো যাই হোক, আসলে কি হয়েছে, একজন ড্রাইভার পুলিশের ভয়ে ট্রাক ভর্তি লাল চন্দন রেখে পালিয়ে গিয়েছে, আর এতে প্রায় কোটি টাকা লস হয়েছে। তো এই কারণে কিভাবে কি করা যায় এই নিয়ে আলোচনা চলছে। বাট পুষ্পা তখন বলে ওঠে নাচতে না জানলে গানকে খারাপ বলতে নেই, বুঝতে হবে আমার নিজের সমস্যা, আর সঠিক পরিকল্পনা মতে কাজ করলে জিত নিশ্চিত। তো কন্ডা রেড্ডি তখন পুষ্পাকে বলে তুই এত ভালো বুঝিস, তাহলে বল আমাদের কি করা উচিত। বাট পুষ্পা তখন বলে আমি এখানে সিন্নি বিতরণ করতে আসিনি যে সবার সামনে বলবো, আমি পার্সোনালি আপনার সাথে আলোচনা করবো। তো এই কথা শুনে কন্ডা রেড্ডির বাকি দুই ভাই জলিরা রেগে যায়। বাট এখানে পুষ্পা ট্রিক্সটা দেখো, ও গিয়ে ডাইরেক্ট মালিকের সাথে বসলো এবং তার সাথে সমানে সমানে কথা বলছে, এবং বাকি যেগুলো আছে সবগুলোকে বের করে দিয়েছে। চিন্তা করো পুষ্পা লেভেল, এটার পার্ট। তো যাই হোক, এরপর পুষ্পা কন্ডা রেড্ডিকে বলে দুধের ট্যাঙ্কির নিচে আমরা চন্দনে কাঠ রেখে পরিবহন করলে পুলিশ কেন, পুলিশের বাপও ঠিক পাবে না, ধরতেও পারবে না, আর এভাবে আমাদের অবৈধ ব্যবসা নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবো। তো যাই হোক, এভাবে আমাদের পুষ্পা কাজ করছিল, মানে দুধের যে তোমার ওইগুলা থাকে টাঙ্কি, সেগুলোর নিচে কাঠ থাকবে, উপরে থাকবে দুধ। আর এইটা করতে করতে হয় কি, একটা দুধ বিক্রি করা মেয়ের সাথে পুষ্পার দেখা হয়ে যায়, আর মেয়েটার নাম হচ্ছে শ্রীভাল্লি, এবং পুষ্পা তো পুরো ক্রাশ খেয়ে যায়। আর তারপর থেকে পুষ্পা খালি কেশবকে জিজ্ঞাসা করে আচ্ছা মেয়েটাকে আমার দিকে একবারও তাকিয়েছে, আমাকে দেখে কি হাসছে। তখন কেশব বলে
বলে না হাসেনি তো, তাকায়ও তো নাই। তখন পুষ্পা বলে শালা মন রাখার জন্য তো একবার মিথ্যা বলতে পারতি তাই না? ভাই সিরিয়াসলি এটা হয় ভাই, 2005 সালের দিকে আমি এরকম আমার একটা ছোট ভাই নিয়ে যেতাম, তো ওকেও আমি সেম টাইপ কথা বলতাম যে মন রাখার জন্য তো একটু বলতে পারিস। তো এরপর থেকেও মন রাখার জন্য এত বেশি মিথ্যা বলতো যে আমি বুঝতে পারতাম শালা মিথ্যা বলছে। আমি এখানে সোহানের কথা বলছি, আমার ছোট ভাই। তো যাই হোক, আমাদের পুষ্পা শ্রীভাল্লির প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিল। তো এরকম ভালোই চলছিল, কিন্তু একদিন ডিএসবি গোবিন্দ ওর একটা ট্রাক দাঁড় করে এবং চেক করে, এবং যখন ওই তোমার ট্রাকের মধ্যে খটখটায় দুই জায়গার শব্দ দুই রকম আসে এবং ধরতে পারে যে দুধের নিচে লাল চন্দন রয়েছে। আর এদেরকে জিজ্ঞাসা করে তোরা কাদের জন্য কাজ করছিস? তো ওরা প্রথমে বলে না, কিন্তু অনেক মারধর করলে সত্য বলে দেয় এবং বলে যে পুষ্পার কথা এসব করছে। আর তখন ডিএসবি গোবিন্দ বলে আজ থেকে তোরা আমার হয়ে কাজ করবি। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রীভাল্লি এবং তার বান্ধবীরা মিলে সিনেমা দেখতে গিয়েছে, কিন্তু ওরা তো গরিব মানুষ, কাছে টাকা কমের জন্য টিকিট কিনতে পারছিল না। আর তখন কেশব এসে ওদেরকে অফার দেয় যদি শ্রীভাল্লি আগামীকাল পুষ্পার দিকে তাকায় এবং হাসে তাহলে 1000 টাকা দেবে। তো শ্রীভাল্লি প্রথমে রাজি না হলো, পরে বান্ধবীদের জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। আর পরের দিন যখন পুষ্পা আর কেশব মন্দিরে দাঁড়িয়েছিল, তখন পুষ্পা শ্রীভাল্লি আর তার বান্ধবীদের দেখে কেশবকে বলতে থাকে ওই মেয়েটা যদি আজকে আমার দিকে না তাকায় তাহলে আমি আর কোনোদিনও ওই মেয়ের দিকে তাকাবো না, ঝুঁকে গেনে সালা। বাট তখনই শ্রীভাল্লি বান্ধবীদের জোড়াজুড়িতে পুষ্পার দিকে তাকিয়ে হাসে। আর এটা দেখে মনে করো পুষ্পা তো ফিদা হয়ে যায়, তার মানে ও লাইনে চলে এসেছে, এখন আমি ওকে প্রপোজ করবো। কিন্তু কেশব তো জানে এটা টাকার জন্য হয়েছে, গেলে তো পুষ্পা আরো ধরা খাবে, মানে আরো অপমান হতে পারে। তো কেশব অনেক বারণ করে, তবে তারপরেও পুষ্পা শ্রীভাল্লিকে প্রপোজ করতে চলে যায়। কিন্তু তখন শ্রীভাল্লি অপমান করে এবং সকল সত্য বলে দেয় যে 1000 টাকার জন্য তোমার দিকে তাকিয়ে হেসেছি। তো এই কথা শুনে পুষ্পা রেগে যায়, কেশবকে মারতে মারতে বলে ওর সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলি, ও কি ভাববে যে আমি টাকা দিয়ে মানুষকে এইসব করাই? কিন্তু এরপরে পুষ্পা আবার কেশবকে বলে তাহলে কাজ কর, শ্রীভাল্লিকে বল 5000 টাকা দেবো, আমাকে যেন কিস করে। তো এই অফারের পরে শ্রীভাল্লি তার বান্ধবীদের জোড়াজুড়িতে এতেও রাজি হয়ে যায়। তো এর পরের দিন যখন শ্রীভাল্লি পুষ্পার কাছে আসে, তখন পুষ্পা তার ঠোঁটে কিস করতে বলে, কিন্তু তখনই শ্রীভাল্লি কান্না করা শুরু করে দেয় এবং বলে আমি আমার প্রথম কিস আমার বরকে ছাড়া অন্য কাউকে করবো না। আর ওর কান্না শুনে শ্রীভাল্লির বান্ধবীরা সেখানে আসে এবং পুষ্পার সাথে ঝগড়া শুরু করে দেয়, কেশবের সাথেও ঝগড়া লাগে এবং শ্রীভাল্লিকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো ওরা চলে যাওয়ার পরে পুষ্পা বলে 5000 টাকা যেহেতু দিয়েছে এই টাকা তো আমি উসুল করেই ছাড়বো, 5000 টাকা কি এত সহজে পাওয়া যায় নাকি? তো এরপর দৃশ্য চেঞ্জ হয়, যেখানে আমরা কাহিনীর অন্য চরিত্রের সাথে পরিচিত হই, যার নাম হচ্ছে মাঙ্গালাম শ্রীনু। খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার এবং সে মনে করো মাদ্রাজের সবচেয়ে বড় সিন্ডিকেট এবং তার কাছে হাজার হাজার টন লাল চন্দন থাকে এবং এখানে লোকাল যতজন লোক আছে যারা জঙ্গল থেকে লাল চন্দন কাটে তারা ওর কাছে দেয় এবং ওর কাজ হচ্ছে সেই লোকদের কাছে পৌঁছে দেওয়া যারা জাহাজে করে এই মালগুলোকে চায়নায় পাঠিয়ে দেয়। তবে আজকে সে বিপদে পড়ে গিয়েছে আর এই কারণে সে কন্ডা রেড্ডির গোডাউনে আসে এবং বলে আমার অনেক মাল তোর গোডাউনে লুকিয়ে রাখতে হবে জাস্ট কিছুদিন, তাতে আমার খুব উপকার হবে। তো কন্ডা তখন বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আর আমার কাছে একটা ছেলে রয়েছে নাম পুষ্পা, আর ও আসার পরে পুলিশ আমাদের কোনো গাড়ি আটকাতেই পারেনি এখনো পর্যন্ত, আর তোর এই কাজ ও সামনে নেবে, চিন্তার কিছু নেই। তো এখানে একটা মজার কথা বলি, পুষ্পার গাড়ি যে ধরা পড়েছে এটা কিন্তু এখনো জানাজানি হয়নি। গোবিন্দ যে পুষ্পার গাড়ি ধরেছে ওর লোকজনদেরকে ধরেছে ভয় দেখিয়ে হাত করে নিয়েছে, এটা কিন্তু এখনো কন্ডা রেড্ডি বা পুষ্পাও যায় না। তো গোবিন্দ তো সবই জানে কখন কি হবে। তো এ কারণে লাল চন্দন হাতে নাতে ধরার জন্য গোবিন্দ এখানে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে, কিন্তু ওদের আসার খবর আগেই পুষ্পা জেনে যায় এবং সকল কাঠ তোমার ড্যাম থেকে বা তোমার ওই যে বাঁধ থেকে পানিতে ফেলে দেয় এবং ওগুলো সব স্রোতের সাথে যেতে লাগে। আর তারপর কেশবকে দিয়ে টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে বলে আবার মনে করে যে সুইচ গেট বন্ধ করে দেয়। তো এর ফলে যেটা হয় কাঠও সেখানে নেই, কিন্তু কাঠটা ভেসে চলেও যায়, আটকা পড়ে যায়, কিন্তু পুলিশ এসে কোনো কাঠ খুঁজে পায় না। তবে এই কৌশলে এত টাকার কাঠ বাঁচানোর কারণে পুষ্পার কদর এবং বুদ্ধির দাম আরো বেড়ে যায়, মানে এত কোটি টাকার কাঠ বাঁচিয়েছে। আর এই কারণে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এখানে অনেক বড় বড় পুলিশ অফিসার রাজনৈতিক নেতারা এসেছিল যারা এই সিন্ডিকেটের হয়ে কাজ করে। তবে এই পার্টিতে পুষ্পা জানতে পারে যে মঙ্গলাম শ্রীনু মানে যার কাঠও বাঁচালো ও 1 টন কাঠ চেন্নাইতে কোটি টাকার উপরে বিক্রি করে, কিন্তু কন্ডা রেড্ডিদের কাছ থেকেও 1 টন কাঠ কেনা হচ্ছে 25 লাখ টাকায়। আর শুধুমাত্র একাই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে, মানে এই এলাকার যত চন্দন ও একাই এটা ট্রান্সফার করতে পারবে, আর কেউ পারবে না। তো পুষ্পা তখন কন্ডা রেড্ডিকে বলে 75 লাখ টাকা এত টাকা নিজের কাছে রেখে দেয় কেন? কন্ডা তখন বলে আমি কিছু বলতে পারবো না, তুই নিজে গিয়ে মঙ্গলাম শ্রীনুকে বল টাকা বাড়িয়ে দিতে, আর ও যদি এতে রাজি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোকে চিনি না, মানে বিষয়টা বুঝো, কেউ মঙ্গলাম শ্রীনুর সাথে ঝামেলা করবে না, মানে ওর টাকা বেশি। তো পুষ্পা হয়তো রাজি হয় না, কারণ ও জানে মঙ্গলাম শ্রীনুর সাথে ঝামেলা হলে ও কুলাতে পারবে না। তবে তারপরেও কন্ডারাম বলে ঠিক আছে দেখে কি করা যায়। তো পরের দৃশ্যে আমরা দেখি পুষ্পা শ্রীভাল্লিকে ভুলতে পারছিল না, ওর মনে খালি একটা কথাই ছিল যে শ্রীভাল্লি তো ওর প্রথম কিস ওর বরকে করবে, মানে নায়িকা বরকে প্রথম কিস করবে। তো এই কারণে করে কি ওর মাকে নিয়ে শ্রীভাল্লির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু সেখানে ওর সৎ ভাইরা এসে অবৈধ সন্তান মানে এসব বলে টিটকারি করতে থাকে এবং বিয়ে ভাঙার চেষ্টা করে। তো এই কারণে সেখানে মারামারি লেগে যায়, আর এই ধাক্কা ধাক্কিতে ওর মায়ের আঘাত লাগে, সে মাটিতে পড়ে যায়। তো পুষ্পা তখন পাগল হয়ে তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে আসে, আর মায়ের অবস্থা খারাপ দেখে পুষ্পার অবস্থা খারাপ হয়ে যায়। আর এটা দেখে কেশবকে জিজ্ঞাসা করে ওই কথা তোদের তো খারাপ লাগলে কেন? আর তারপর পুষ্পা তার ব্যাক স্টোরি বলা শুরু করে। পুষ্পা তখন বলে ওর বাবা মারা যাওয়ার পরে ওর বাবার যে আগের ঘরের বাচ্চারা ছিল তারা ওদেরকে বাড়ি থেকে বের করে দেয়, জিনিসপত্র বাইরে ফেলে দেয়, এমনকি ওর বাবার দেওয়া শেষ চিহ্ন ওর গলায় যে একটা লকেট ছিল সেটাও ছিনে নিয়েছে। তবে আমি এর শোধ নেব। আমার পুষ্পা নাম শুনে কি ভেবেছিস আমি কি ফুল? আমি আগুন, আমি কারোর সামনে ঝুঁকবো না, এক এক করে সব শালাকে দেখে নেবো। তো এরপরে পুষ্পা
সোজা যায় মঙ্গলাম শ্রীনুর কাছে, আর সেখানে গিয়ে দেখতে পায় যে ওর শালা একজন লোককে মারছে। আরো হচ্ছে আরেক সাপ্লায়ার, মনে করো কন্ডা রেড্ডির মতো একটা লোক, অনেক বড় লেভেলের, ও জাস্ট শ্রীনুর কাছ থেকে প্রতি টনের জন্য 25 লাখ নয় 50 লাখ টাকা চেয়েছে। তো এই কারণে ওকে মারছে। বাট তখন ওই লোকটার সুপারিশে এমএলএ ফোন করে বা এমপি ফোন করে, বলে ওকে কিন্তু মেরো না। বাট মঙ্গলাম শ্রীনু বলে কয়েকটা সেকেন্ড লেট করে ফেলেছেন, ওকে তো মাত্রই মেরে ফেললাম। কিন্তু এমএলএম বুঝতে পারে যে এই কথা বলার পরে মেরে ফেলেছে। আর তারপর পুষ্পাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তো পুষ্পা তখন বলে আমিও তো একই কাজ করতে এসেছি, আমিও এসেছিলাম হচ্ছে আমাদের যে 25 লাখ টাকার রেট দেওয়া প্রতি টনে সেটাকে 50 লাখ করতে, কিন্তু এখানে এসে দেখলাম জিনিসটা ব্যাপক রিস্ক। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি 50 লাখ নয়, আমি 1 টনের জন্য 1 কোটি টাকা চাইবো, আর না হলে আমি সোজা আমার লাল চন্দন নিয়ে চেন্নাই গিয়ে বিক্রি করবো, ডাইরেক্ট জাহাজে গিয়ে বিক্রি করবো। তো এই কথা শুনে সবাই পুষ্পার উপর রেগে যায়, শুরু হয়ে যায় ফাইট। আর তারপর পুষ্পা সেখান থেকে ফিরে এসে 10 টন লাল চন্দন নিয়ে সোজা যায় হচ্ছে চেন্নাইতে ডিলারদের কাছে, যারা জাহাজে করে এই মাল চায়নায় নিয়ে যায় এবং তাদেরকে স্যাম্পল দেখায়। তো প্রথমে তো পুষ্পার সাথে দেখাই করবে না যে পুষ্পাকে, বাট পুষ্পা সবচেয়ে ভালো মানের চন্দন তার কাছে পাঠিয়ে দেয়। আর তারপর করে কি নিচের যে তোমার ওই ঝুপড়ি চায়ের দোকান রয়েছে সেখানে বসে পড়ে, এবং চায়ের দোকানে এসে ডাইরেক্ট বলে যায় যে 2টা চা করো। কার জন্য? অমুকের জন্য, মানে যে আর কি এই জায়গার বস। তো চায়ের দোকানদার বলে যে তার চা তো নিয়ে গিয়েছে, বাট আমাদের পুষ্পা বলে সে নিজে আজকে চা খেতে তোমার এই ঝুপড়ি ঘরে আসবে। তো ওই কার্ড দেখে সে পাগল হয়ে সত্যি সত্যি পুষ্পার কাছে আসে এবং বলে এত হাই কোয়ালিটির মাল কই পেলে তুই? তো পুষ্পা তখন বলে এরকম কাঠের অভাব নেই, আমি নিজেই কাঠ কালেক্ট করি, আপনি যদি এরকম কাঠ চান তাহলে সরাসরি আমার সাথে ডিল করবেন। কিন্তু কথা রয়েছে এর মধ্যে ওই মঙ্গলাম শ্রীনুকে কিন্তু আনা যাবে না, মানে এখন মঙ্গলাম শ্রীনু যে তোমার সাপ্লায়ার ছিল, মানে পাইকার ছিল, সে নেই। ডাইরেক্ট পুষ্পা কাঠ কেটে ডাইরেক্ট পুষ্পাই ডাইরেক্ট এই জায়গাতে সেল দেবে। আবার এইদিকে জলি রেড্ডি জেনে যায় যে ওদের আস্তানার খবর পুলিশকে কে দিয়েছিল। তো ওটা দিয়েছিল মূলত শ্রীভাল্লির বাবা, ওই মূলত পুষ্পার গাড়ি চালাতো। তো সে শ্রীভাল্লির বাবাকে আটকে রাখে। আর তারপর শ্রীভাল্লির কাছে গিয়ে জলি বলে এই শাড়ি পরবি, তোর বাবাকে যদি বাঁচতে চাস তাহলে গোসল করে সেজে গুজে শাড়ি পরে রাতে আমার সাথে দেখা করবি, সকাল হলেই তুই তোর বাবাকে নিয়ে আসতে পারবি। মানে জানোই তো এই শালা তো মদার মেয়ে ছাড়া আর কিছু বোঝে না। তো যাই হোক শ্রীভাল্লিও তার বাবাকে বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে প্রথমে সেজে গুজে পুষ্পার কাছে যায় এবং বলে যে আমি প্রথম কিস তোমাকে করতে চেয়েছিলাম, তুমি চাইলে কিস করতে পারো, ধরনের কোনো একটা কিছু। তো পুষ্পা তখন বলে কি হয়েছে? তো শ্রীভাল্লি তখন সব বলে দেয় যে তুমি আমার প্রথম ভালোবাসা এবং এই ঘটনা ঘটেছে। তো পুষ্পার এটা শুনে তো মনে করে টেম্পার হাই হয়ে যায়। ও করে কি শ্রীভাল্লিকে নিয়ে জলি রেড্ডির কাছে যায় এবং ওকে ধরে ব্যাপক খেলাতে থাকে এবং ওকে যখন মেরেই ফেলবে তখন কেশব আসে এবং বলে দাদা পুষ্পা ওকে আর মারিস না, তাহলে মরে যাবে। আর এরপর আমরা দেখি শ্রীভাল্লির বাবাকেও ছাড়িয়ে নেয়। আর তারপর কেশব বলে কিন্তু ওকে যদি আমরা ছেড়ে যাই তাহলে তো আমরা ফেসে যাবো, ও তো সবাইকে বলে দেবে। কিন্তু জলি রেড্ডিও কম না, সে বলে এই ঝামেলা আমার আর পুষ্পার মাঝে, আমার ভাইদের লাগবে না, এটার প্রতিশোধ আমি নিজেই নেব। কিন্তু এটা শুনে পুষ্পা বলে খুব ভালো লাগলো, তুই পুরুষের মতোই কথা বলেছিস, কিন্তু এরপরে যখন তোরা আবার লড়াই করার মতো অবস্থা হবে তখন আসিস লড়াই করতে, আমি রেডি আছি। কিন্তু আজকে আমি তোকে বুঝিয়ে দিয়ে গেলাম যে তুই কার দিকে নজর দিয়েছিলি। তো এই ঘটনা যেটা হয়, আমাদের শ্রীভাল্লি নায়িকা নায়কের প্রেমে পড়েছে এবং তারপর ন্যাংটা ট্যাং 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 করতে করতে গান গাইতে শুরু করে। তো যাই হোক এরপর বড় ভাই কন্ডা রেড্ডি যায় হচ্ছে ছোট ভাই ওই জলি রেড্ডিকে দেখতে, মানে আমাদের পুষ্পা যাকে মেরে এসেছে, এবং জিজ্ঞাসা করে এই হালকে করেছে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। কিন্তু একজন তখন বলে যে ওই রাতে শ্রীভাল্লি মানে ওই মেয়েটা এসেছিল, সে তার বাবাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। আর এই কথা শুনেই কন্ডা রেড্ডি বুঝতে পারে কি এই কাজটা করতে পারে এবং ওই লোকটাকে ছুরি মেরে দেয় আগে। আর এই দিকে দেখানো হয় কেশব আর পুষ্পা বলা বলি করছিল জলি রেড্ডির যে হাল আমরা করেছি, কন্ডা রেড্ডি তো এটার প্রতিশোধ আমাদের উপর নিবে, আমাদের তো ছাড়বে না। বাট তবে এখানে একটা বিষয় লক্ষ্য, জলি আর পুষ্পা আস্তে কথা বলতে পারে না, কিন্তু তখন ওখানে কন্ডা রেড্ডি চলে আসে এবং পুষ্পাকে বলে রেডি থাকতে হবে, আমরা চেন্নাইতে যাবো, মানে সরাসরি ডিল করতে। পরের দিন যখন পুষ্পার কন্ডা রেড্ডি ওই চেন্নাইয়ের টাকা আনতে যায়, মানে ওই যে 10 টন মাল দিয়ে এসেছে সেটা টাকা আনতে যায়, এই দিকে আবার ওর বাড়িতে কাজের লোক আসে যে গান গাইতে গাইতে ঝাড়ু দিচ্ছিল, মানে ওই যে পুষ্পার ওর বইয়ের গান বা কেশব গত রাত্রে যে গান গিয়েছিল। তো কেশব অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এই গান তুমি কোথায় শুনলে? আর তখন ওই কাজের বুয়া বলে গত রাত্রে তোমরা যে কথা বলেছো সবই তো শুনেছি আমি, কন্ডা রেড্ডিও তোমাদের কথা শুনেছে যে তোমরা জলি রেড্ডিকে মেরেছো। আর তখন কেশব ভয় পেয়ে যায় যে কন্ডা রেড্ডি তো কিছু বুঝতে দেয়নি এবং পুষ্পাকে তো সাথে নিয়ে গিয়েছে, পুষ্পা তো বিপদে রয়েছে। তো তখনই পুষ্পাকে মেসেজ পাঠিয়ে দেয় পেজারে যে কন্ডা রেড্ডি কিন্তু সব জেনে গিয়েছে। কিন্তু পুষ্পা কিছু করার আগেই কন্ডা রেড্ডির লোক পুষ্পার উপর হামলা করে দেয়। কিন্তু তখন ভাগ্যক্রমে একই সময় মঙ্গলাম সিনুর লোকও সেখানে চলে আসে, আর তারাও এসেছে হচ্ছে কারণ পুষ্পা ওদেরকে বাদ দিয়ে সরাসরি ডিলারের সাথে ডিল করা শুরু করেছে এই কারণে। আর এখানে গোলাগুলির কারণে কন্ডা রেড্ডির লোকজন মারা যায়, কিন্তু পুষ্পা ওদের আক্রমণ থেকে বেঁচে যায় এবং ওদেরকে মেরে মঙ্গলাম সিনুর যে শালা রয়েছে ওকে ধরে। আর তারপর মঙ্গলাম সিনুর যখন কল আসে তখন মঙ্গলাম সিনু বলে যা মনে হয় তাই করিস, আমাকে শালাকে কিন্তু মারিস না। তখন পুষ্পা বলে কয়েক সেকেন্ড লেট করে ফেলেছিস, ওকে তো মাত্রই মেরে ফেললাম। মানে যেটা মঙ্গলাম সিনু করেছিল সেটা পুষ্পা করে দেয়, বস লেভেলের একটা ব্যাপার। তো যাই হোক এরপরে পুরো গ্রামের শোকের ছায়া পড়ে যায়, কারণ কন্ডা রেড্ডি অনেক নামিদামি মানুষ ছিল, অনেক গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা এখানে এসেছে, নেতা মেতারা, মঙ্গলাম সিনু এসেছে। আর তারপর সে পুষ্পা কন্ডা রেড্ডি এবং জলি রেড্ডির ভাই জাকা রেড্ডিকে বলে তোমরাই আমার শালাকে মেরেছো, আরো লাশ কোথায় সেটা আমাকে বলো। আর পুষ্পা যে সিন্ডিকেটের লোকদের সাথে প্রতারণা করেছে সেটার বিচার চাই আমি। এটা আমাদের কাজ ছিল যে লাল চন্দন নিয়ে আমরা চেন্নাইয়ে মর্গানের সাথে ডিল করবো, কিন্তু পুষ্পা কেন এসবের মাঝে আসলো? আর তখন পুষ্পা করে কি এমএলএ কে বা এমপি কে 3 কোটি টাকা দেয় এবং বলে এই নেন আপনার 3 কোটি টাকা কমিশন। আর এরপর সিন্ডিকেটের জায়গায় যদি মঙ্গলম সিনের বদলে আমি চলে আসি, সবাইকে এরকম করে বেশি বেশি টাকা দিতে পারবো। আমার উপর একবার বিশ্বাস তো করে দেখেন। আর আমার আন্ডারে কোনো কাটকি পুলিশ
আজ পর্যন্ত ধরতে পেরেছে? তো এখানে এমপিও বলে পুষ্পার কথা তো ঠিক, এত টাকা তো বাপের জন্য চোখে দেখি নাই। মানে বুঝতেই পারছো 25 লাখ টাকা দেয়, সেখানে কোটি টাকার ব্যাপার। তো এরপর ওই মঙ্গলম সিনুর জায়গায় পুষ্পাকে সিন্ডিকেটের হেড করা হয়। আর তারপর পুষ্পা দুষ্টুমি করে মঙ্গলমকে বলে দেয় যে তুই তোর শালা লাশের উপর বসে রয়েছিস, মানে ওই কফিনের উপর। তো এইভাবেই শুরু হয় হচ্ছে পুষ্পার সাথে মঙ্গলমের ফাইট। কিন্তু ততক্ষণে পুষ্পা অনেক বড় মাপের হয়ে গেছে, মানে পুষ্পাই তখন মঙ্গলমের পর্যায়ে চলে এসেছে। চারদিকে খালি পুষ্পা পুষ্পা পুষ্পা, অনেক ভালো দিন যাচ্ছিল পুষ্পার। কিন্তু তখনই পুষ্পাকে আটকাতে এই সিনেমাতে চলে আসে আরেকটা লিড ক্যারেক্টার এসপি ভানোয়ার সিং, ফাহাদ ফাসিল নামে একজন অ্যাক্টর, সাউথের অনেক নাম করা একটা অ্যাক্টর আর কি। আর সে এসেছে ডিএসপি গোবিন্দর বদলে। তো পুষ্পা ভেবেছিল হয়তো গোবিন্দর জায়গায় যে পুলিশ এসেছে মানে ভানোয়ার সিং, তার সাথে টাকার ব্যাপারে ডিল করে নিলে কোনো সমস্যা হবে না। তো এরপর পুষ্পা করে কি এসপি ভানোয়ার সিং এর কাছে 1 কোটি টাকার একটা বিয়ের কার্ড নিয়ে যায়, কারণ শ্রীবালির সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তো পুষ্পার লোকজন করে কি এসপি ভানোয়ার সিং কে টাকাগুলো দেয়। কিন্তু এখানে ভানোয়ার সিং এর কিন্তু পাটও সেই, মানে দ্বিতীয় পুষ্পা, শালা 1 কোটি টাকা একটা একটা করে গুনে, মানে পুষ্পাকে দেরি করায় এবং তারপর বলে টাকা কম মনে হচ্ছে এবং সে পুষ্পার লোককে টাকা দেয় এবং আবার টাকা গোনায়। তো টাকা গুনোরা আবার এসপি কে দেয়, বাট এসপি আবার বলে টাকা কম মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি পুষ্পা মূলত প্রথমে গিয়ে একটু পার্ট বেশি নিয়েছিল, যেটা এসপির পছন্দ হয়নি। তো যাই হোক এই এসপি পুষ্পার বাবা মার সম্পর্কে জানতো, আর এই জন্য সে পুষ্পাকে অপমান করার জন্য বলে যে দেখ তুইও শার্ট পরেছিস আমিও শার্ট পরেছি, দুইটাই সাদা রঙের, কিন্তু আমার শার্টের নিচে লোগো রয়েছে, মানে একটা ব্র্যান্ড রয়েছে, কিন্তু তোর শার্টে কোনো ব্র্যান্ড নেই। তো এরকম কিছু মানুষও রয়েছে যাদের বাবা মায়ের কোনো পদবি থাকে না আর তারা কখনো ব্র্যান্ড হতে পারে না, আর যার বৃত্তি পরিচয় নেই তার কোনো মূল্যও নেই। মানে পুষ্পাকে প্রচন্ড অপমান করা হচ্ছিল আর পুষ্পা এগুলো মুখ বুঝে সহ্য করছিল। আর তারপর পুষ্পা সহ্য করতে করতে করে কি হাতের মুষ্টি করে ফেলে। মানে এই পয়েন্টে তোমাকে কিন্তু রিয়েল লাইফের একটা জিনিস শিখতে পারো যে যখন অপমানিত হচ্ছ তখন কুল ডাউন থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জাস্ট চুপ হয়ে যাও, ও বলতে থাক বলতে থাক বলতে থাক, সময় তো আসবে সময় ঘুরবে, মানে এরকম একটা ব্যাপার পুষ্পার। তো যাই হোক এসপি তখন আরো রেগে যায় এবং পুষ্পাকে বলে হাতের মুঠ খুল, এটা আমার থানা, আমার থানায় খালি আমি একা হাত মুঠ করে রাখতে পারবো, আর তুই আমাকে ঘুষ দিতে এসেছিস, আমি যদি তোকে এখন অ্যারেস্ট করি তোর 3 বছরের জেল হবে, তোর বিয়েও আটকে থাকবে, তার মানে তোর বিয়েটাও এখন আমার হাতে, মানে আর এরকম আরো টিটকারি করে কথা বলে। তো এই কথা শুনে পুষ্পা অনেক রেগে যায়, কিন্তু ওর মায়ের জন্য চুপ করে থাকে, কারণ ওর মা বিয়ে উপলক্ষে অনেক খুশি, মাকে কষ্ট দিতে চায় না। ওর আগে খালি হাত মুষ্টিবদ্ধ করে, কিন্তু এসপি আবারও বলে মুষ্টি খোল, আর এরপর পুষ্পার হাতের মধ্যে পিস্তল দিয়ে গুলি করতে চায়। তো এতগুলো কথায় পুষ্পা বুঝতে পারে যে এসপি ভানোয়ার সিং আসলে কি চায় বা ডিএসপি ভানোয়ার সিং কি চায়। তো তখন পুষ্পা বলে স্যার আপনার জন্য 1 কোটি টাকা এনেছি। আর এই কথা বলে ভানোয়ার সিং বলে হ্যাঁ এই জিনিসটারই কমতে ছিল, তুই আমাকে এখন থেকে স্যার বলবি, তাহলে তুই শৃঙ্খলার সুবিধার মধ্যে থাকবি, তোর বিয়েতেও কোনো বাধা আসবে না। আর এরপর থেকে আমি ঠিক করবো কত টাকা নেবে, কখন আমার টাকা লাগবে সেটা আমি ঠিক করবো, কখন ডিল করবি, কখন মাল যাবে, এগুলো সব আমি হ্যান্ডেল করবো, বুঝতে পেরেছিস, যা এখান থেকে বিদায় হ। আর তারপর পুষ্পা যখন ফিরে আসছিল তখন একটা টাকার বান্ডিল পুষ্পাকে ছুঁড়ে মারে এবং বলে এটা দিয়ে একটা ব্র্যান্ডের কাপড় কিনে নিস। তো যাই হোক এতদিন পর্যন্ত কিন্তু পুষ্পার কোনো বস ছিল না, পুষ্পা আভি ঝুঁকেগা নেই, মানে ঝুঁকেগা নেই সালা। কিন্তু এই নতুন ডিএসপি আসার পরে পুষ্পা একেবারে লাগে যেন ওর গোলাম হয়ে যায়, যা বলে তাই, যখন কল করতো তখনই ছুটে যেত, যখনই চাইতো তখনই টাকা দিত, মানে একেবারে গোলাম হয়ে গিয়েছে আমাদের পুষ্পা। বাট রাখো মিয়া, পুষ্পা এত বোকাও নয়, প্রয়োজনে যে গর্ত ঢুকতে পারবে, প্রয়োজনে যে দৌড়াতে পালাতে পারবে, পরবর্তীতে দৌড়ানি তো সেই দিতে পারবে। তো যাই হোক এরই মধ্যে পুষ্পার বিয়ের দিন আসে, বিয়ের আসর পুরো রেডি, কিন্তু আমাদের পুষ্পা ওই ডিএসপির কথায় তার সাথে পাহাড়ে বসে মদ খাচ্ছিল, খালি তারা দুজনেই ছিল, মানে পুষ্পা তার একবারে খাস লোক হয়ে গিয়েছে। আর মদ টদ খেয়ে মোটামুটি নেশা ওঠার পরে তখন পুষ্পা বলতে থাকে ওই পুলিশ স্টেশনে ওর সাথে কি ঘটেছিল, যে আমার মাকে নিয়ে আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলেছে, মানে হাসতে হাসতে বলতে থাকে। আর তারপর পুষ্পা ডিএসপির হাত থেকে পিস্তল এবং বলে ওই দিন আমার হাতে এরকম মুষ্টিবদ্ধ ছিল, আমার এই হাতে গুলি লাগার কথা ছিল কিন্তু গুলি লাগেনি, কিন্তু আজ লাগবে। আর এই কথা বলে ও করে নিজের হাতে মুষ্টি করে গুলি মারে এবং ওই হাতের রক্ত শার্টের পেছনে লাগিয়ে বলে তুই আমাকে সেদিন ব্র্যান্ডের কথা বলেছিলি না, এই দেখ আমার বাবার রক্ত আমার শরীরে বইছে আর এটাই আমার ব্র্যান্ড। আর তখন তো ডিএসপি ঘাবড়ে যায় এবং বলে এই শালা তো মাস্টার মাইন্ড পুষ্পা। এরপর পুষ্পা ডিএসবি কে বলে শার্ট খুল, ভয়েও তাড়াতাড়ি শার্ট খুলে ফেলে, কিন্তু ডিএসবি বলতে থাকে তুই বুঝতে পারছিস না তুই কার সাথে কি করছিস, তুই কিন্তু বাঁচবি না পুষ্পা। বাট পুষ্পা বলে ও এই কথা, তাহলে এবার প্যান্ট খুল, মানে বুঝতেই পারছো পুষ্পার কাছে যেহেতু পিস্তল রয়েছে তো এই কারণে ডিএসবি সব কথা বেড়ে নেয়। আর তারপর পুষ্পা করে নিজেও শার্ট আর তার প্যান্ট খুলে এবং এরপর পুষ্পা যে কথাটা বলে ভাই, পুষ্পা তখন বলে দেখ মানুষের ব্র্যান্ড হয় তার কর্মে, পোশাক আশাকে নয়। আমি যদি এইভাবেও মানুষের সামনে যাই মানুষ সবাই আমাকে বলবে পুষ্পারাজ এবং সম্মান করবে, কিন্তু তুই যদি এইভাবে যাস তাহলে কুত্তাও তোকে দেখে ঘেউ ঘেউ করবে, তোকে কেউ বুঝতে পারবে না তুই একটা ডিএসবি, তোকে কোনো মানুষ সম্মানও দেবে না, তোকে পাগল বলবে। আর তুই বলেছিলি না কখন কি করতে হবে তুই দেখবি, এখন থেকে আর কিছুই হবে না, আজ থেকে আমি সব তোকে দেখাবো, তুই এখন থেকে আর 1 টাকাও পাবি না, তুই নাই মাত্র পুলিশ হয়ে থাকবি, তোকে কেউ সম্মানও করবে না। আর এটা পুষ্পার চ্যালেঞ্জ। তো এরপর পুষ্পা ওই আন্ডারওয়্যার পরেই তার বিয়ের মণ্ডপে আসে, আর সেখানে যাওয়ার পরে তার লোকজন তাকে বিয়ের পোশাক পরিয়ে দেয়। আর অন্যদিকে ওই ডিএসপি যখন পুলিশ স্টেশন আসে ওর কুত্তা ওরা দেখে চিনতে পারে না, লোক ওকে দেখে চিনতে পারে না, যেটাকে মানে পুলিশের পোশাক ছাড়া ওকে কেউ চিনতে পারছে না। আর এই দিকে আমরা দেখি পুষ্পার সাথে শ্রীবাল্লির বিয়ে হয়ে যায়, আর অন্যদিকে ডিএসপি ভানু সিং নাকি ভানোয়ার সিং আগুনে জ্বলছে এবং ও প্রমিস করে এর প্রতিশোধ নেবে। আর এখানে এই অমীমাংসিত অবস্থায় পুষ্পাদার রাইস সিনেমাটার গল্প শেষ হয়ে যায়। তো এর মানে বুঝতে পারছো প্রথম পর্ব যদি এরকম হয় এবং দ্বিতীয় পর্ব যদি এত হিট করে, মানে দ্বিতীয়
পর্ব নাকি সব রেকর্ড ভেঙে দিয়েছে, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিচ্ছে। শালারা নাকি 4-5 দিনে 800 কোটি টাকা কামিয়ে ফেলেছে। তো বুঝতেই পারছো দ্বিতীয় পর্ব কেমন হিট হতে চলেছে। এবং এই পুষ্পা 2 দ্বিতীয় পর্ব যেটা রানিং সিনেমা হলে চলছে, এবং ওই সিনেমাটা আমরা এর পরের ভিডিওতেই দেখবো, মানে ওই সিনেমাটা সম্পর্কে জানবো। তো আশা করছি আমাদের যে বর্তমান কন্টেন্ট স্টাইল তোমরা এটা পছন্দ করছো, মানে আমাদের তো একটা ডিসিপ্লিন থাকবে, তারপরও নতুন নতুন যে সিনেমা আসবে ওগুলো তো আমাদের দেখতে হবে, তাই না? সব ধরনের সিনেমা সম্পর্কে জানতে হবে। তো সিনেমা সিলেকশনের ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও, নিশ্চিত থাকো আগামী 2-3 মাসের মধ্যে সবগুলো চ্যানেলে জমজমাট হয়ে যাবে। সবগুলো চ্যানেলে আমরা পালাক্রমে বেস্ট সিনেমা এনে তোমাদেরকে এন্টারটেইন করতে থাকবো। তবে এর জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যেটা করবে, আমি যে চ্যানেলে খুলি না কেন সেখানে তোমরা আমাকে সাপোর্ট করো। আমি চাই যতদিন পর্যন্ত আমার শারীরিক সক্ষমতা আছে তোমাদের জন্য পূর্ণ এন্টারটেইন করতে পারি। বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা SaveSport20 পেজ রয়েছে, যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে, তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।